যারা ৩২ নম্বর বাড়িটা ভাঙতে বললেন, আমাদের উপদেষ্টাদের মধ্যে কেউ কেউ, আমাদের বড় বড় ইনফ্লুয়েন্সারদের কেউ কেউ, তারা কি ব্যাপারটা বুঝতে পারতেছিলেন নাকি তারাও ওই পার্টটার অংশ? আপনার কাছে কি মনে হয়, আপনার রিডটা কি? না, আমি এটা জানি না। তারা তাদের আন্তরিক জায়গাতে একটা কথা বলেছেন বা হাসিনার উস্কানিতে হয়তো সে ফাঁদে তারা পা দিয়েছে। এটা নিয়ে আমি এই মুহূর্তে কোনো মন্তব্য করতে চাই না, কারণ আমি পুরোপুরি এটা বলতে পারবো না। আমি নিজে করে সুচনা করে ফলো করতে পারিনি। আমি খালি বলবো যে আমি খালি অতটুকু যেটা দেখেছি ততটুকুই মন্তব্য করেছি। না তো সরকারের জায়গাটা আপনি কি দেখেন? সরকার তো চাইলে এটা ভাঙতে বাধা দিতে পারতো, নিজে ভাঙতে পারতো। আপনার পরে আমি লিখেছি সরকার উচিত ছিল, আমি লিখেছি অবশ্যই উচিত ছিল। আমি লিখেছি যে আজকে আন্তর্জাতিক ভাবে যেটা প্রচার হবে, যেটা বিপজ্জনক, যে বাংলাদেশে কোনো সরকার নাই। খেয়াল করেন, আনন্দবাজার কিন্তু ওটা কিন্তু বলেছে কথা যে এটা তো আপনাকে সরকারকে তো অবশ্যই আমি সরকারে কি করতাম, আমি পুলিশ বলুন এটাকে নিয়ে আমি এটাকে ভাঙতে দিতাম না, কিন্তু আমি জনগণের ক্ষোভকেও আমি হতে দিতাম শান্তিপূর্ণভাবে যতটুকু পারা যায়। তাহলে এটা হলো আমার জন্য ভাবমূর্তিটা আমাকে সবচেয়ে বেশি উজ্জ্বল করতো। কিন্তু সরকারের এক্ষেত্রে ব্যর্থতাটা ডেফিনেটলি আমাদের স্বরাষ্ট্রমন্ত্রীর এই ব্যর্থতাটা কোনোভাবে মেনে নেওয়া যায় না। এবং এগুলো তো হচ্ছে যে তাদের এই যে সম্পূর্ণ ভূরাজনৈতিক বাস্তবতাকে তাদের অস্বীকার করা, এটাকে আমলে না নেওয়া, এবং একই সঙ্গে তাদের যে শিথিলভাবে যে সরকারটা চালাচ্ছে, যার বিরুদ্ধে ইতিমধ্যে যথেষ্ট পরিমাণ সমালোচনা হচ্ছে, যেটা তো আমাদের জন্য ভালো না। তো আমাদের চাই যে এই সরকার মোটামুটি একটা ইতিবাচক যতটুকু পারুক, সীমাবদ্ধ সত্ত্বেও একটা ভালো কাজ তারা করুক এবং জনগণের সমর্থনের উপর সে টিকে থাকুক। আমাদের অনেক দুর্বলতা আছে, কিন্তু টিকে থাকতে হবে। ফরহাদ ভাই, দুইটা উদ্ধৃতি নিয়ে আপনার একটু মন্তব্য শুনতে চাই। একজন হচ্ছে আমাদের স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জ্যেষ্ঠ সচিব, উনি বলছেন যে দেশে বিপ্লব হয়েছে, আপনিও কিন্তু একটু বললেন যে বিপ্লব হলে ভাঙাভাঙি হবে, এটা নিয়ে এত রোমান্টিকতার কিছু না। আমিও কিন্তু কাছাকাছি জিনিসই মনে করি। আমাদের দর্শকরা জিজ্ঞেস করছে, আরে ভাই বাড়ি ভাঙছে তো কি হয়েছে? অনেকে মনে করতেছে বাড়ি ভেঙে একটা খুব অন্যায় কাজ করছে, কিন্তু সেই জ্যেষ্ঠ সচিব কি বলতেছে বলেন। কিন্তু আমি এইটার কনসিকুয়েন্সটা খুব ভয় পাই। আমার কাছে মনে হয় আজকে আওয়ামী লীগের লোকের বাড়ি বইলে একটা লোকের বাড়ি ভেঙে দেওয়া সম্ভব, মানে আওয়ামী লীগের কোনো বড় একটা মানুষ হওয়ার দরকার নাই। অনেক সময় ফরহাদ মজার ভাইয়ের কোন একটা কথা পছন্দ হয় না দেখে টাঙ্গাই লেগে আগুন লাগাই দেওয়া সম্ভব, মানে আমার পছন্দ হইলো না, আমি আগুন লাগাই দিলাম, ওইরকম আর কি। তো স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জ্যেষ্ঠ সচিব বলতেছেন যে দেশে বিপ্লব হয়েছে সে দেশে পরাজিত শক্তিকে কেউ রাখে না। আর একটা টকশোতে আমাদের সমবয়সী, আমার একটু সিনিয়র জনাব গোলাম মুর্তজা বলছেন পরাজিতদের ধ্বংস করে দিতে হবে। এই যে প্রতিপক্ষকে নির্মূল করার যে বার্তা, এইটাকে আপনি আসলে কিভাবে দেখেন? না, আমি এটাকে ভালো চোখে দেখি না। এই কথা আমাদের বলা উচিত না। একটা হচ্ছে ঘটনা ঘটে, আর একটা হচ্ছে ঘটনাকে পক্ষে বলা এক কথা নয়। আমি মনে করি এই বিপ্লবের সাফল্য নির্ভর করবে আমরা কিভাবে জানমাল রক্ষা করতে পারি। ৩২ নম্বর বাড়ি ভাঙবার উস্কানি শেখ হাসিনা স্বয়ং দিয়েছেন। এই বাড়ি ভাঙার উস্কানি বা ওইটা আপনার বক্তব্য আপনি দিয়েছেন, কিন্তু আমার কাছে আপনার কাছে প্রশ্ন, যদি এটি বাড়ি ভাঙার উস্কানি হয়, এটি কি সরকারের উচিত ছিল বাড়িটি ভেঙে দেওয়া, নাকি সরকারের উচিত ছিল মানুষ আইসা বাড়ি ভাঙবে, তারা দেখবে, পরে আবার তারা বলবে না এরকম বাড়ি আর ভাঙো না, মানে যেটা আমরা ধারাবাহিকভাবে দেখলাম আর কি, আমি আর রিপিট করতে চাই না, ওইটা ঠিক ছিল না? আপনি আমার পোস্টটা যদি পড়েন, জি, সেখানে আমি পরিষ্কার বলেছি যে এই বাড়ি ভাঙাটার ভূরাজনৈতিক বাস্তবতায় তার কিন্তু নেতিবাচক প্রভাব আছে। আপনি যদি পড়েন আপনি দেখবেন। আচ্ছা, আপনি খেয়াল করেন, শেখ হাসিনা এই উস্কানিটা দেওয়াটা ছিল উদ্দেশ্যমূলক, কারণ ইতিমধ্যে মোদির সঙ্গে তার দেখা হওয়ার কথা মার্কিন যুক্তরাষ্ট্রে, তিনি তার অভিষেকে যাননি, এবং এই যে ভূরাজনৈতিক বাস্তবতার পরিপ্রেক্ষিতে এই বাড়িটা ভাঙা হয়েছে অত্যন্ত উদ্দেশ্যমূলক ভাবে। আমি যখন পোস্টটা লিখছিলাম তখন যথেষ্ট তথ্য আমার কাছে ছিল না, কিন্তু এর অত্যন্ত পরিকল্পিত ভাবেই এই উস্কানিটা দেওয়া হয়েছে, এবং যারা উস্কানি দিয়েছে তারা কিন্তু জানতো এটা ঘটবে। ঠিক আছে, এটা ঘটবে। ফলে আমি মনে করি যে এটাতে ভাঙা বা না ভাঙা, দেখুন গণ অভ্যুত্থান বা বিপ্লব মাত্রই ভাঙচুর থাকবে। আপনি এটা দিয়ে এই রোমান্টিক আইডিয়া এটি আমাদের কোনো লাভ, ঠিক আছে। কথা হচ্ছে এটাকে কনস্টিটিউটিভ জায়গায় আমরা কি নিতে পারি সে গুরুত্বপূর্ণ। কিন্তু একটা দুর্বল শিথিল সরকারকে দিল্লি বারবার অস্থিতিশীল করছে, বারবার তাকে উৎখাত করার চেষ্টা করছে। তো আপনি কি তার বিরুদ্ধে দাঁড়াবেন না? আপনি কি সতর্ক থাকবেন না? তাহলে আমাদের দিল্লি যে কাজটা করলো, জয়শঙ্কর যে কাজটা করলেন, এটা তো খুবই অন্যায় কাজ করেছেন তারা, কারণ তারা উস্কিয়ে দিয়ে এই কাজটা তারা করেছেন, এবং বাংলাদেশকে আবারও আন্তর্জাতিক ক্ষেত্রে একটা আমি একটু স্টেপগুলি বুঝতে চাই। আমি যেটা বলতে চাইতেছি সেটা হচ্ছে যে শেখ হাসিনা ভাষণ দিবেন এবং সেইটা যথেষ্ট উস্কানিমূলক,
আপনি একটা আওয়ামী লীগের একটা কারো বাড়িতে আপনি আক্রমণ করলেন, সেখানে তাদের মেয়েরা থাকে, আপনি জনগণ নিয়ে এটা করতে গেলেন, আর সেখানে বুড়ো মানুষ থাকে, আপনি এটা করতে গেছেন, এটা মারাত্মক ক্ষতিকর নেতিবাচক দিক আছে, আন্তর্জাতিক পরিস্থিতি আপনি বাদ দেন। আচ্ছা, এইটা পরিস্থিতিটা আপনি কিন্তু নিয়ন্ত্রণ করতে পারবেন না, কারণ সমাজের সকলেই কিন্তু আপনার নীতির দ্বারা, নৈতিকতার দ্বারা পরিচালিত হয় না। এবং আমাদের এই শিথিল যে সরকার, এই সরকার এটা কিছুতেই নিয়ন্ত্রণ করতে পারবে না। এটা বিপজ্জনক। আমাদের কতটি ঘটনা ঘটে গেলে তাকে নিন্দা করবার সময় আমাদের সতর্ক থাকতে হবে যে সবসময় জনগণকে নিন্দা করাটা আমাদের পথ নয়, জনগণকে বোঝানো আমাদের কাজ। এটা কিন্তু এটা খুব গুরুত্বপূর্ণ। কারণ যে কথা এখন বললাম, জনগণকে বোঝানো আমাদের কাজ। কথা কথা জনগণকে নিন্দা করা, এই যে একটা সেকশন বাংলাদেশে, আপনি তো আমাদের সহ, মানে আমরা যারা জনগণ আছি তাদেরকে বুঝায় আসতেছেন আজকে 50 বছর হয়েছে। আমরা কি কিছু বুঝি? আমাদেরকে যে কোনো কথা বললেই তো আমরা পার্সোনালি নেই। আপনি যদি আমাকে আজকে ঘুষ খাওয়ার এগেনস্টে বলেন, আমি বলে দিই হয়তো আপনি আমাকে ইঙ্গিত করে বলতেছেন। আমি সুদ খাওয়ার এগেনস্টে বললো, আপনি বলেন আমাকে ইঙ্গিত করে বলতেছেন। আমি চুরি করা, ডাকাতি করা, রাহাজানি করা, আপনি যেই ভালো কথাই আমারে কইতে চান, আমি তো কই যে এটা আপনি আমার ইঙ্গিত করে কইতেছেন। নাইলে আপনি আমার এটা বলবেন কেন? বুঝাবে কেমনে মানুষে? ইজ দেয়ার এনি ওয়ে? ডেফিনেটলি ওয়ে। কোন জাতিগোষ্ঠী একদিনে দাঁড়ায়নি। আপনি মার্কিন যুক্তরাষ্ট্রের হিস্ট্রি দেখুন, ইউরোপের হিস্ট্রি দেখুন, চীনের ইতিহাস দেখুন। আমরা একটা ভাঙ্গা গড়ার ভিতর দিয়ে যাচ্ছি, ফলে অনেক ভুল হবে, অনেক কিছু খারাপ দিকে যাবে। আমার এবং আপনার কাজ হচ্ছে যথাসম্ভব সঠিক এবং ইতিবাচক পথগুলো লোকজনকে দেখিয়ে দেওয়া। আজকে হয়তো সে আমার কথা শুনবে না, কিন্তু কদিন পরে সে শুনবে। রুহুল কবির রিজভী, বিএনপি নেতা, তিনি বলছেন, আমি তাকে কোট করছি, বিএনপি সবসময় জামাতের প্রতি উদারতা দেখিয়েছে। এই উদারতার সুযোগ নিয়ে জামাত রাজনীতি করেছে। আওয়ামী লীগ স্বাধীনতা পরবর্তী সময় তাদের নিষিদ্ধ ঘোষণা করলো, বিএনপি জামাতকে সমর্থন করেছে। এই উদারতা দেখানোর পর বিএনপি উপহার হিসাবে পেয়েছে মুনাফিকি। মানে স্বৈরাচারী এরশাদের বিরুদ্ধে আন্দোলন করছে, মুনাফেক জামাত আওয়ামী লীগকে সঙ্গে নিয়ে নির্বাচন করছে, ইত্যাদি ইত্যাদি ইত্যাদি। বড় কথা এইটাকে আপনি আসলে কি হয় দেখেন, বিএনপি আর জামাতের বিরুদ্ধে একটা দূরত্ব সৃষ্টি হয়েছে এবং বিএনপি জামাতকে এক ধরনের শত্রু হিসেবে দেখতেছে, জামাতও অলমোস্ট তাই। এটাকে আপনি কি হয় দেখেন? আমি ধরুন রিজভী অত্যন্ত দায়িত্বশীল জায়গায় দাঁড়িয়ে এই ধরনের শব্দ ব্যবহারটা আমি মনে করি রাজনৈতিক প্রজ্ঞার লক্ষণ নয়। আমি জামাতে অনেক ভুল থাকতে পারে, জামাতকে নিন্দা করতে পারি। আমি তো বলি যে জামাতে ইসলামী নামে রাজনীতি করা উচিত নয়, এটা তো আমি পরিষ্কার বলি। মুনাফিকের প্রশ্নটা আলাদা, করা উচিত নয়। কারণ আমি এর আগে হয়তো সম্ভবত আপনার অনুষ্ঠানে বলেছি যে জামাতে ইসলামী এই নামে রাজনীতি করার মানে হলো মূলত আবারও আওয়ামী লীগকে ফিরিয়ে আসার আপনার শর্তগুলো তৈরি করা, রাজনৈতিক শর্ত তৈরি করা। ফলে জামাতকে এই কথাটা বলার খুব অন্যায় কথা। কারণ 11-এর সময় বা সেই সময়টাতে জামাত যেভাবে বিএনপির পেছনে ছিল, বা এখনো এই যে আন্দোলনের সময় জামাতের কর্মীরা যেখানে আপনার যে মাঠে ছিল, আমি তো যে প্রত্যক্ষ এই ব্যাপারগুলো দেখেছি। ফলে রিজভীকেও কিন্তু এটাকে মনে রাখতে হবে যে আমরা একই নৌকায় আছি। সেই নৌকা যদি আমি ফুটা করতে চেষ্টা করি, যেহেতু মাঝিকে আমার পছন্দ না বা ওই নৌকার দু একজন লোককে আমার পছন্দ না, তারা সকলে কিন্তু ডুববো। এটা ভুল, এটা ভুল তার মন্তব্যগুলো। আর মুনাফিকি শব্দটা খুব খারাপ শব্দ, বিশেষত ইসলামের দিক থেকে তাকালে এটা খুবই 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 একটা নিন্দনীয় শব্দ, যেটা আমরা একটা রাজনৈতিক দলের কাউকে আমরা এটা বলা উচিত না। কারণ আজকে তার সঙ্গে বিরোধ থাকতে পারে, আগামী দিনে তার সঙ্গে আমার মৈত্রীর জায়গা তৈরি হতে পারে। এর আগে তো মৈত্রী ছিল, এখন পার্থক্য হয়েছে, আগামী দিনে আবারও মৈত্রী হবে। গণ-অভ্যুত্থানের সময় তো মৈত্রী হয়েছিল। আপনি ছাত্র দল বলুন কি বিএনপির কর্মীরা বলুন আর শিবির কর্মী কি জামাতের কর্মী বলুন, একইভাবে তো রাস্তায় লড়াই করেছে। তো আপনি আবার হঠাৎ করে তাদের বিরুদ্ধে আপনি এই ধরনের মন্তব্য করেন, সমালোচনা করুন, অসুবিধা তো নেই, আপনি সমালোচনা করুন। আমি তো মনে করি যে ডক্টর শফিকুর রহমানের এই পর্যন্ত তার যত রকম ভূমিকা দেখেছি, তাকে আমি খুবই পছন্দ করি। তিনি খুবই বিচক্ষণ কথাবার্তা বলেন এবং খুবই উদার এবং খুবই রিজনেবল। ফরহাদ ভাই, উনার কথা যখন আসলোই একটু এক লাইন এটা জিজ্ঞেস করে ফেলি যে আপনি কি মনে করেন, উনি যে বললেন বাংলাদেশে মাত্র দুইটা শক্তি হচ্ছে দেশপ্রেমিক, একটা হচ্ছে জামাত ইসলামী আর একটা হচ্ছে সেনাবাহিনী, এইটা কিরকম ঠিক এই মানে এই রকম কথা কওয়া? এটা বলে উনি নিজেকে একটুখানি বিপদে ফেললেন। এটি মনে হয় যে সেনাবাহিনীর সঙ্গে তার একটা কোন একটা আঁতাত গড়ে উঠেছে, তিনি সেনাবাহিনীকে বিপদে ফেলে দিয়েছেন। আচ্ছা খালেদ বলি এগুলো হচ্ছে যে এটা হচ্ছে আপনার বিচক্ষণতার অভাব। এটার জন্য ওনাকে আমি নিন্দা করবো না, আমি তাকে যে বিচক্ষণতার প্রশংসা করলাম, এই ক্ষেত্রে তিনি বিচক্ষণ মন্তব্যটাকে আমি দেখেছি। এটা আমি মনে করি যে এটাতে তিনি ক্ষতিগ্রস্ত হবেন না, সেনাবাহিনী ক্ষতিগ্রস্ত হবে। কারণ আপনি এখন খেয়াল করেন এই বর্তমান পরিস্থিতিতে
খুবই ক্ষতিকর নাজুক পরিস্থিতি, সবচেয়ে নাজুক পরিস্থিতি বাংলাদেশ সেনাবাহিনীর। আপনি তাকে ম্যাজিস্ট্রেসি দিয়েছেন এবং তাকে যখনই আপনি তার কোন একটা ভূমিকা সে পালন করতে যাবে সে জনগণের বিপক্ষে সে দাঁড়াবে, এবং এই বিপক্ষে দাঁড় করানোটাই এখন কিন্তু দিল্লির কৌশল। এই বিপক্ষে তারা দাঁড় করাবে কোনো না কোনো ভাবে। এবং আপনি এই যে আপনি এখনকার যে কি বলে আয়নাঘর টানাঘর এগুলাকে যেভাবে আমরা দেখছি, এটাকে যে নাটক করে দেখছি, এটারও কিন্তু একটা ক্ষতিকর দিক আছে। আপনাকে হয় বিচার করতে হবে, বিচারটাকে ত্বরান্বিত করতে হবে, সঠিক বিচারটা করার ব্যাপারটা আমার দরকার আছে। আমাদেরকে ড্রামাটাইজ করা এটা আমাদের দরকার নেই। আমাদের এখন আমাদের সেনাবাহিনীর দুর্বল জায়গাগুলোকে মনে রেখে সেই জন্য এই মুহূর্তে এমন কোনো বিপদে না পড়ে সেটা সতর্ক থাকাটা আমাদের খুব দরকার।